পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিশেষভাবে ঘোষণা করেছেন যে রাজ্যে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কার্যকর করাই তাদের প্রথম এবং প্রধান কাজ। এবং তারপর চারিদিকে একটা হই হই রব উঠে যায়। এর পেছনে কারণ অবশ্য সিএএ সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা সেই ধারণা পরিষ্কার না থাকা। আজকে আমি আপনাদের সামনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এটা আসলে কিভাবে এটিতে আবেদন করা যায়, কারা কারা আবেদন করতে পারবেন, এটা নাগরিকত্ব দেওয়ার না কেড়ে নেওয়ার জন্য করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বর্তমান স্ট্যাটাসটা কী আছে সেগুলি সম্পর্কে খুব সংক্ষেপে একটু সুষ্ঠু আলোচনার মাধ্যমে আপনাদের ধারণা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, প্রথমেই বলে রাখি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ সেটা হচ্ছে নাগরিকত্ব একটা সংশোধনী আইন, যেটা 2019 সালে কিন্তু এটা পাস হয় এবং ভারতবর্ষে আগে প্রচলিত 1955 সালের যে নাগরিকত্ব আইন সে আইনটাকে সংশোধিত করে 2019-এর এই সিএএ আইন কিন্তু চালু করা হয় এবং এই আইনটি 11 ডিসেম্বর 2019-এ ভারতের সংসদে প্রথম পাস হয় এবং পরবর্তী সময়ে ভারত সরকার 2024 সালের 11 মার্চ এর রুলস বা বিধি কিন্তু জারি করে কার্যকর করে দেয়। তো তারপরে আমরা দেখি যে বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে চালু হলেও পশ্চিমবঙ্গের তদানীন্তন সরকার কিন্তু সিএএ চালু করে না এবং যার ফলে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। কিন্তু বর্তমান সরকার সিএএ চালুর বিষয়ে কিন্তু বদ্ধপরিকর এবং তারা সেরকম ঘোষণাও করেছে। এবার এই যে সিএএ আইন তার মূল উদ্দেশ্যটা কি আমাদের জানতে হবে। দেখুন, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা এসছেন তো তাদের নাগরিকত্ব দেওয়ার পথটাকে সহজ করাই হচ্ছে সিএএ আইনের প্রধান উদ্দেশ্য। তো কারা এখানে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য, তো এখানে মূলত মনে রাখতে হবে যে এই যে সিএএ আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার অধীনে এই নির্দিষ্ট 3টি দেশ মানে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা মূলত 6টি সম্প্রদায়, তার মধ্যে আছে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। এনারা কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব যে এই আবেদনের শর্তাবলী কী আছে। দেখুন, এখানে আবেদনের জন্য প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রথমে আবেদনকারীকে যে শর্তটা ফুলফিল করতে হবে, পূরণ করতে হবে, সেটা হচ্ছে উনি যেন অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যেন ভারতে প্রবেশ করেন। তার মানে 2014 সালের 31শে ডিসেম্বরের পর যদি এই 6টি সম্প্রদায়ের মানুষ কেউ যদি ভারতে আসেন তাহলে তিনি কিন্তু আর ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন না। তার মানে কি দাঁড়াচ্ছে না, বসবাসের মেয়াদ। দেখুন, বসবাসের মেয়াদ হিসেবে যে দ্বিতীয় শর্তটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে 1955 সালের মূল আইন যেটা ছিল, মানে আগে যেটা নাগরিকত্ব দেওয়ার আইন, সেখানে মূলত 11 বছর ভারতে থাকার কিন্তু প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তী সময়ে নতুন যে আইন মানে সিএএ যেটা আনা হয়েছে তো সেখানে কিন্তু ভারতে মিনিমাম 5 বছর থাকাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এখানে দেখুন প্রক্রিয়া কি আছে না, অবশ্যই যিনি আবেদন করবেন ওনাকে একটা সরকারি অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু তদানীন্তন সরকার এটা চালু করেননি তো আবেদন প্রক্রিয়াও কিন্তু সেভাবে কার্যকর হয়নি। তো এখন বর্তমান সরকার যদি চালু করে তাহলে আবেদন প্রক্রিয়া বা পোর্টাল কিন্তু ওপেন হবে এবং সকলেই আবেদন করতে পারবেন। এবার এই যে আইনটা, এই আইনটা চালুর পর কিন্তু বিভিন্ন বিতর্ক কিন্তু দানা বাঁধে। কি কি বিতর্ক ছিল? প্রথমেই যে বিতর্কটা সব থেকে বেশি দানা বাঁধে সেটা হচ্ছে ধর্মীয় বৈষম্য। এখানে যারা সমালোচক তারা মনে করেন যে শুধুমাত্র 6টি সম্প্রদায়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বেশিরভাগই কিন্তু বা সবগুলি অমুসলিম সম্প্রদায় বা অমুসলিম শরণার্থীদের জন্য করা হয়েছে। মুসলিম শরণার্থীদের জন্য কিন্তু এখানে কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই। আর একটা জিনিস এখানে বিশেষভাবে লক্ষ্য করা যায় যে অনেকে এনআরসি এবং সিএএকে কিন্তু গুলিয়ে ফেলেন। তো যার ফলে কি হচ্ছে, এনআরসি এবং সিএএ যুক্ত করলে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রমাণে কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে ভবিষ্যতে, এটা কিন্তু অনেকেই মনে করছেন। আর এই আইনে মূলত 3টি দেশের কথা উল্লেখ আছে, এটাও একটা বিতর্কের বিষয়।
কিন্তু শ্রীলঙ্কা থেকে যারা তামিল হিন্দু, মায়ানমার থেকে যারা রোহিঙ্গা বা তিব্বত থেকে আসা যে সমস্ত শরণার্থী, তারা কিন্তু এই আইনের মধ্যে পড়ছেন না। মানে তারা ভারতে আসলেও তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না। তো এই সমস্ত বিতর্কের মধ্যে বিভিন্ন প্রতিবাদ হয়, ভারত জুড়ে চারিদিকে বিভিন্ন রকম বিক্ষোভও কিন্তু চালু হয়, কিন্তু তার ফলেও সরকার কিন্তু এখান থেকে পিছিয়ে আসেনি। তো বর্তমান পরিস্থিতি কি হয়ে আছে না, ভারত সরকারের দাবি যে এ আইন বারবার মনে রাখতে হবে যে কাউকে কিন্তু নাগরিকত্ব দেওয়া থেকে বঞ্চিত করে না, বরং তারা নাগরিকত্ব পাওয়ার জন্য এই আইনটা তৈরি করেছে। মানে যারা দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে ভারতবর্ষে এসছেন সেই কয়েকটি সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার এটি আইন। এরই পাশাপাশি সরকার অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সক্রিয় করেছে এবং এই আইন কার্যকর করার বিষয়ে প্রশাসনিক পদক্ষেপও কিন্তু গ্রহণ করা হচ্ছে। অনলাইন পোর্টালের মাধ্যমে স্বচ্ছ এবং সহজভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করাই কিন্তু সরকারের একমাত্র লক্ষ্য। তাহলে CAA আইন মূলত বোঝা গেল যে 6টি সম্প্রদায়ের মানুষের জন্য, বিশেষত যারা অমুসলিম এবং 3টি দেশ থেকে যারা এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য মূলত CAA আইন কিন্তু কার্যকর করা হয়েছে এবং সেটি 2024-এর 11 মার্চ এর নিয়ম কিন্তু জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব খুব সংক্ষেপে যে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থান কি। দেখুন, পশ্চিমবঙ্গে এতদিন যে সরকার ছিল সেই সরকার পরিবর্তনের পর যখন নতুন সরকার এসছে, তো নতুন সরকার এসেই প্রথমেই তারা কিন্তু ঘোষণা করেছে যে CAA আইন কিন্তু কার্যকর করা হবে, কারণ এটি নতুন সরকারের প্রথম অগ্রাধিকার। এবং এক্ষেত্রে তারা বিশেষভাবে বলেছে যে এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের কিন্তু একটা পূর্ণ সমন্বয় সাধন করা হবে, যেটা আগের সরকার একটা অসহযোগিতার বাতাবরণ তৈরি করেছিল। এবং তারই পাশাপাশি তারা এটি বাস্তবায়নের জন্য প্রক্রিয়া কিন্তু শুরুও করে দিয়েছে। মানে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে 4টি বিশেষ কমিটি কিন্তু তৈরি করেছে, যাদেরকে বলছে এমপাওয়ার্ড কমিটি, এবং এই কমিটিগুলি কিন্তু সরাসরি আবেদন যাচাই এবং অনুমোদন করছে। তার মানে আমরা বলতে পারি যে CAA-এর যে প্রক্রিয়া সেটা কিন্তু ধাপে ধাপে পশ্চিমবঙ্গে এবার শুরু হতে চলেছে। দেখুন, এখানে উদ্বাস্তু পুনর্বাসন এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণটা একটা বিশাল বড় ফ্যাক্টর। এখানে মূলত মতুয়া সম্প্রদায়ভুক্ত সমস্ত উদ্বাস্তু এবং ধর্মীয় নিপীড়নের শিকার শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য কিন্তু মূলত প্রতিশ্রুতি পূরণটাই টার্গেট করা হয়েছে। এরই পাশাপাশি একই সাথে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদেরকে ফেরত পাঠানোর জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা কিন্তু এখানে উল্লেখ করেছে। তো তার জন্য কি করছে না, আটক কেন্দ্র বা ডিটেনশন ক্যাম্প কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে ডিজিটাল মিডিয়ায় দেখেছি যে অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীদের রাখার জন্য রাজ্যে কিন্তু অলরেডি ডিটেনশন ক্যাম্প তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশ এ শনাক্ত করার পর BSF এর মাধ্যমে তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থানটা কি না, পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার তারা কিন্তু CAA-এর যে কার্যকর করার জন্য বেশ বদ্ধপরিকর এবং কেন্দ্র সরকারের সঙ্গে তারা সহযোগিতার হাত বাড়িয়ে একসাথে মিলেমিশে কাজটি করবে। এবং তার জন্য পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু ডিটেনশন ক্যাম্প তৈরির কাজও শুরু হয়ে গেছে। এবং তারা প্রথমে কি করবে না, তারা প্রথমে যে সমস্ত ভারতীয় নাগরিক তারা অরিজিনালি ভারতীয় কিনা সেটাকে যাচাই করবেন এবং তারপর সেগুলোকে কি করবেন না, ডিটেনশন ক্যাম্পে গিয়ে কিছুদিনের জন্য রাখবেন বা 30 দিন রাখবেন এবং তারপর BSF এর মাধ্যমে তাদের যে অরিজিনাল তারা যেখান থেকে এসছেন সেখানে ফিরিয়ে দেওয়ার কাজটি কিন্তু চলবে। তো এই হচ্ছে আপডেট CAA সম্পর্কে। আপনাদের কাছে অনুরোধ, ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকুন। যে কোনো প্রশ্ন আপনাদের যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই চ্যানেল নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।